আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। যুক্তরাষ্ট্রের নির্বাচনে জালিয়াতি নিয়ে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে আরেকটি আদালতে প্রেসিডেন্ট ট্রাম্পের মামলা খারিজ হয়েছে। ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন। পেনসিলভানিয়া ফেডারেল আদালত ভোটের ফলাফল প্রত্যয়ন করার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ২৭ নভেম্বর মামলার শুনানি ঠিক করেছিলেন। অবশ্য এর আগেই রাজ্যের ভোটের ফলাফল প্রত্যয়ন হয়ে গেছে। ২৭ নভেম্বর আদালতের রায়ে বিচারক স্টেফেনোস বিবাস বলেছেন, এই মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ এবং প্রমাণ নেই। মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন তারা এ নিয়ে আপিল আদালতে যাবেন। ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিচার বিভাগ রাজনৈতিক কারণে রাজ্যের ব্যাপক ভোট জালিয়াতি আড়াল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সুপ্রিম কোর্টে গিয়ে এখন বিষয়টি প্রমাণের জন্য তারা সুযোগ পাবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় সার্টিফাইড হলে হোয়াইট হাউস ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইলেকটোরাল কলেজ যদি ৩ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হিসেবে জো বাইডেনকে সত্যায়িত করে তাহলে তিনি হোয়াইট হাউস ছেড়ে যাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি পরিষদ বা ডিফেন্স পলিসি বোর্ড থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞকে অপসারণ করেছে ট্রাম্প প্রশাসন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে প্রশাসনের উচ্চ পদে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অপসারিত হওয়া বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট ও হেনরি কিসিঞ্জার, প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির সাবেক সদস্য জেন হারম্যান ও প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের সাবেক নেতা এরিক ক্যান্টর। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার কথা বললেও একই সাথে নির্বাচনে বড় ধরনের জালিয়াতির অভিযোগ করেন। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে আন্তরিক সাড়া পাওয়া গেছে। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। ইরানের সবচেয়ে প্রভাবশালী পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী তেহরানের কাছে গাড়িতে হামলার পর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একে রাষ্ট্রীয় সন্ত্রাসের কাজ আখ্যা দিয়েছেন। শুক্রবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওই মন্ত্রণালয়ের অধীনস্থ গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসেন ফাখরিজাদেহকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। ওই বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী ও তার দেহরক্ষীদের মধ্যে সংঘর্ষের পর গুরুতর আহত ফাখরিজাদেহকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দল তাকে বাঁচাতে সব রকম চেষ্টা করেও ব্যর্থ হন। ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরানের গোপন পরমাণু কর্মসূচির প্রধান নেপথ্য ব্যক্তি হলেন মোহসেন ফাখরিজাদেহ। ২০১৪ সালে এক পশ্চিমা কূটনৈতিক বলেছিলেন, ইরান যদি কখনো অস্ত্রধারী হতে চায় তাহলে ফাখরিজাদেহ হবেন ইরানি বোমার জনক। পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহ এমন এক সময়ে হত্যার শিকার হলেন যখন ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ বাড়াচ্ছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে কয়েকটি পশ্চিমা দেশ। ইরান বারবারই জোর দিয়ে বলে আসছে, কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তাদের পারমাণবিক কর্মসূচি চলছে। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ইরানের ৪ জন পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হন। এসব হত্যাকাণ্ডে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল জড়িত বলে অভিযোগ করে আসছে ইরান। ২০১৮ সালের মে মাসে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত এক উপস্থাপনা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশেষভাবে মোহসেন ফাখরিজাদেহর নাম উল্লেখ করেন। তুরস্কের সঙ্গে নতুন ১০ চুক্তি স্বাক্ষর করেছে কাতার। বৃহস্পতিবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেসে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সফরে এসব চুক্তিতে উপনীত হয় দুই দেশ। সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন শেখ তামিম। দুই দেশের মধ্যকার চুক্তির আওতায় তুর্কি স্টক চেঞ্জ বর্ষা ইস্তাম্বুলের ১০% শেয়ার কিনে নিয়েছে কাতার। এছাড়া কাতারের কাছে ইস্তাম্বুলের বিলাসবহুল শপিং মল ইস্তিনি পার্কের শেয়ার হস্তান্তরের জন্য আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইস্তাম্বুল গোল্ডেন হর্ন প্রজেক্টে যৌথ বিনিয়োগের জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তুরস্কের অর্থনীতি বেশ খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কাতারের বিনিয়োগ দেশটির অর্থনীতির সংকট কাটিয়ে উঠতে বড় ধরনের সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। তুর্কি মুদ্রা লিরার মান বেড়ে যাবে বলে আশা করা হয়েছে। এছাড়া বিশ্ব রাজনীতিতে কাতার তুরস্কের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে দুই দেশ
এক সূত্রে গাঁথা। 2017 সালে সৌদি আরব ও তার মিত্ররা যখন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে তখন তুরস্ক কাতারের সমর্থনে এগিয়ে আসেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান একাই সৌদি আরবের কাতার বিরোধী অবরোধ ব্যর্থ করে দেন। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু এক টুইট বার্তায় বলেছেন তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের 47তম সম্মেলনে শুক্রবার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়। এর আগে সপ্তাহে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের সাথে কথা বলেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের হাজার হাজার বিক্ষোভকারী কৃষক দিল্লিতে প্রবেশ করে। নতুন কৃষক আইন বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে যাত্রাকারী এসব কৃষকদের রাস্তায় বাধা দেয় পুলিশ। পরে শুরু হয় সংঘর্ষ। শেষ পর্যন্ত কৃষকরা দিল্লিতে প্রবেশ করে। কৃষকদের ডাকা অবরোধে দিল্লি শহরে ভারতের বড় বড় শহর অচল হয়ে পড়ে। সম্প্রতি লোকসভার শেষ অধিবেশনে বিতর্কিত কৃষি বিল পাশ করে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি পাশ করানো হয়। এরপর থেকেই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক দুই রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষক বিক্ষোভ শুরু হয়। শীতে কার্যত কোনো ফসল বোঝাই ট্রাক পাঞ্জাব থেকে বের হতে দিচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার নতুন আইন বলবৎ করে কৃষকদের স্বার্থে আঘাত করেছে। সরকারের দাবি এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। গত 2 মাস ধরেই কৃষকদের আন্দোলন চলছিল। তারই মধ্যে কেন্দ্রীয় কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেও বৈঠকে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এরপরেই কৃষকদের সংগঠনগুলো সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার দিল্লি অভিযান করা হবে। এদিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের পর শুক্রবার আবারও দিল্লি অভিমুখে যাত্রা করেন কৃষকরা। দিল্লির প্রবেশমুখে পুলিশ বিক্ষোভকারী কৃষকদের আটকে দেয়। টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে তারা। সে সময় বিক্ষোভকারীদের কাউকে কাউকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। অনেকে একত্রিত হয়ে ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। শুক্রবার সকাল থেকে শক্তি প্রয়োগ করার পর অবশেষে দুপুরে সংঘর্ষের পথ থেকে সরে আসে পুলিশ। নয়াদিল্লির বুরারি এলাকায় নিরঙ্কুশ সমাগম মাঠে প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানে বেআইনি হত্যাকাণ্ড চালানোর জড়িত বিশেষ বাহিনীর 13 সদস্যকে চাকরিচ্যুত করছে অস্ট্রেলিয়া। আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রিক বার জানিয়েছেন ইতিমধ্যে এসব সদস্যদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আপিলে সাফল্য না পেলে এই নোটিশ পাওয়ার 2 সপ্তাহের মধ্যে চাকরি হারাবে তারা। আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগের মুখে তদন্ত শুরু করতে বাধ্য হয় ক্যানবেরা। বছরব্যাপী তদন্তের পর গত 19 নভেম্বর প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, আফগানিস্তানে দায়িত্ব পালনকালে অবৈধভাবে দেশটির 39 জন বেসামরিক নাগরিককে হত্যার দায়ে অস্ট্রেলিয়ার সেনারা। এরা সবাই বিশেষ বাহিনীর সদস্য। বাহিনীটির 19 জনের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরুর সুপারিশ করার কথা বলা হয় প্রতিবেদনে। এসব সদস্যদের বিরুদ্ধে 2009 থেকে 2013 সালের মধ্যে আফগানিস্তানে বিভিন্ন খুন ও নিষ্ঠুর কর্মকাণ্ড সহ অন্তত 36টি যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। গত সপ্তাহের ওই প্রতিবেদন প্রকাশের পর আফগানিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা করেন অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা। ওই প্রতিবেদনে আক্রান্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীতে এক গুচ্ছ সংস্কার আনার সুপারিশ করা হয়। 2001 সালে 9/11 হামলার পর আফগানিস্তানে মার্কিন জোটের অংশ হিসেবে সেনা মোতায়েন করে অস্ট্রেলিয়া। দেশটির যুদ্ধ করা সেনা সদস্যরা 2013 সালে আফগানিস্তান ছেড়ে যায়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের আলোচনার উদ্যোগ নিয়েছে চীন। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আলোচনা শুরু করেছিলেন চীন তা এগিয়ে নিতে চায়। বুধবার দক্ষিণ কোরিয়ায় গিয়ে এমনটাই আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীও বেইজিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। অন্যদিকে কিম জং উনের উত্তর কোরিয়ার সঙ্গে কমিউনিস্ট চীনের যোগাযোগ রয়েছে বলে মনে করা হয়। ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্ক কখনোই খুব ভালো ছিল না। এবার সম্পর্ক পুনরুদ্ধারে নেমেছে বেইজিং। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রথমে যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ বন্ধু জাপান এবং পরে দক্ষিণ কোরিয়ায় সফর করেন। দুই দেশেই তার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ওয়াং।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওয়াং, সেখানে করছেন বিশেষজ্ঞরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।